অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 41 রজনীগন্ধা ফুল দিয়ে পুরো খাট সাজানো হয়। সাদা বিছানার চাদরের উপর লাল গোলাপের পাপড়ি লাভ আকারে আর্ট করা। চারদিকে ফুলের গন্ধে মো মো করছে। হোল্লা পার্টি, মীরা, রুয়ানা সবাই এসেছে সুমুর সাথে। যেহেতু কাল চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে পার্টির অনুষ্ঠান, তাই শিখা চৌধুরী সবাইকে নিয়ে এসেছে। সুমু রুমে আর রায়ান সেই 1 ঘণ্টা ধরে লিভিং রুমে বসে আছে। সাজিদ চৌধুরী বিয়ে উপলক্ষে কিছু পরামর্শ দিচ্ছেন, আর সে মাথা পেতে শুনছে। কিন্তু সব ধ্যান ধারণা রুমে পড়ে আছে। রায়ানকে এমন হাঁসফাঁস করতে দেখে শিখা চৌধুরী সাজিদ চৌধুরীকে ইশারা করে রুমে পাঠানোর জন্য। সাজিদ চৌধুরী ও বুঝতে পেরে গলা কেশে বলে, রায়ান, রুমে যাও এখন। অনেক রাত হয়েছে, এখন রুমে যাওয়া প্রয়োজন তোমার। রায়ান যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। একটু ভাব নিয়ে উঠতে উঠতে বলে, আমি তাহলে যাই আঙ্কেল। এত রাত হয়েছে আর বাহিরে থাকার কোনো মানে হয় না। গুড নাইট। সাজিদ চৌধুরী হাসি দিয়ে বলে, গুড নাইট। রায়ান আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করে। সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরী সেদিকে তাকিয়ে মুচকি হাসে। রায়ান আর ইউবিকে তারা নিজেদের সন্তানের মতো ভালোবাসে। বাড়ি ভর্তি মেহমান চৌধুরী বাড়িতে। সাজিদ চৌধুরী কোনো কিছুতেই কমতি রাখেনি। সাজিদ চৌধুরী শিখা চৌধুরীর উদ্দেশ্যে বলে, তোমার বিয়াদ ছেলে আর কি কখনো বাংলাদেশে আসবে না? শিখা চৌধুরী আনমনে বলে, বউ রেখে গিয়েছে। তোমার মনে হয় আর আসবে না? সাজিদ চৌধুরী তাচ্ছিল্য সুরে বলে, ওর আবার বউ? বুঝে সম্পর্কের মর্ম কাকে বলে? কখনো সমাজ মেনেছে আর না কখনো পরিবার মেনেছে। শিখা চৌধুরী, 2.5 বছর থেকে 3 বছর হতে যাচ্ছে তাদের বিয়ের। কখনো শুনেছ ওদের বিচ্ছেদের খবর? সাজিদ চৌধুরী, যদি তার উত্তর খুঁজতে চাও তাহলে সেটা হচ্ছে ইয়ানা মায়ের ধৈর্য। মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। শিখা চৌধুরী, সেই ধৈর্য দিয়েই কুলসিত মনকে ফুলের বাগান গড়ে তুলবে। অগ্নি, ইয়ানা বলতে পাগল। শুধু সময়ের অপেক্ষা করো। সাজিদ চৌধুরী, করতে বলছ? শিখা চৌধুরী, হুম। রায়ান একটা কল শেষ করে রুমে ঢুকতে নিবে এমন সময় থমকে যায়। কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে সব বাদর বাহিনী। রায়ান কপাল কুঁচকে তাকায় সেদিকে। অরিত এইভাবে তাকিয়ে থাকতে দেখে ঠাট্টা করে বলে, আমাদের দিকে তাকিয়ে লাভ নেই। ভিতরে যে আছে তার দিকে সারারাত তাকিয়ে থাকো। বাট এখন আমার পাশে ভিখারিগুলোকে দেখছ, এদের টাকা দিয়ে বিদায় করো। অরিদের কথা শুনে মীরা সেদিকে তাকায়। সে আর ইয়ানা সুমুর সাথে বসেছিল। সেই দিনের ঘটনার জন্য তার এখনও ক্ষমা চাওয়া হয়নি। অরিদের কথায় আহিয়া ফুঁসে উঠে বলে, ভিখারি কাকে বলছিস ভাইয়া? আমাদের টিমে তুইও আছিস, সেটা ভুলে গেলে চলবে না। রুয়ানা, নিজেদের মধ্যে ঝগড়া না করে আগে আসল কাজ করা উত্তম। বলছিলাম রায়ান ভাইয়া, বেশি না, মাত্র 10 লক্ষ টাকা দিন, আমরা চলে যাই। রুয়ানার কথায় আরও চোখ বড় বড় করে তাকায়। বলে কি এই মেয়ে? রাস্তা আটকিয়েছে ভালো কথা, তাই বলে 10 লক্ষ টাকা? রুয়ানার কথায় রায়ান অবাক হয়ে বলে, তোমাদের সবাইকে বিক্রি করলে 10 লক্ষ টাকা পাব কিনা সন্দেহ। 1 টাকাও দিতে পারব না, রাস্তা ছাড়ো সবাই। আহিয়া, আমাদের বিক্রি করতে হবে না ভাইয়া, রাস্তায় দাঁড়িয়ে একটা ভাব নিয়ে হাসি দ্বীপ দেখবে, 10 লক্ষ না 10 কোটি টাকার মালিক হয়ে যাব। আহিয়ার কথায় রুহান চট করে তাকায়। দেখতে সাইজ কম, বাট কথাতে কি পাকা। রায়ান আহিয়ার ভাব নেওয়া মুখ দেখে বলে, তোর বয়স কত আহি? ডাক দীপ শিখা চৌধুরীকে। হুম। আহিয়া চুপসে গিয়ে বলে, আমাদের কথায় বড় আম্মুকে কেন ডাকতে হবে ভাইয়া? টাকা দাও, চলে যায়। রায়ান, কমিয়ে বল। এত টাকা আমার কাছে এখন নেই। এর মধ্যে ইউবি আসে। রায়ানকে তাদের সাথে কথা কাটাকাটি করতে দেখে বলে, টাকার চাহিদা কমা, এখন ওই দিয়ে দিব। অরিদ, কিপটামি কেন শুরু করলে এইভাবে? ইয়ানা সব কিছু এতক্ষণ দেখছিল। সে ধীর পায়ে এগিয়ে আসে সেখানে। এরপর গলা কেশে মুচকি হাসি দিয়ে বলে, দ্য গ্রেট $1 ট্রিলিয়ন মালিক অগ্নি চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধুদের কাছে যদি লক্ষ টাকা না থাকে, ব্যাপারটা বেমানান ভাইয়া। আপনাদের হাতের এক ইশারাতে তো পুরো কানাডা কেঁপে উঠে। সামান্য লক্ষ টাকা বের করতে আপনাদের কলিজা কেন কেঁপে উঠছে ভাইয়া? আজকের রাতটা নিশ্চয় মিস করতে চান না। যত দ্রুত টাকা দিবেন তত দ্রুত রুমে প্রবেশ করবেন। টাকা আপনার হাতে আর সময়টা আমাদের হাতে। সবাই ইয়ানার দিকে তাকায়।
সবাই কিছু মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। রুহান তারা কেউ ইয়ানার কথার অর্থ বুঝতে না পারলে ও ইউবি, রায়ান আর অরিদ ঠিক বুঝেছে। ইউবি আর চোখে ইয়ানার দিকে তাকায়। এরপর রায়ানের উদ্দেশ্যে হিসিয়ে বলে, ভুল মানুষ চলে এসেছে দোস্ত। অগ্নি যদি ভুলে ও জানতে পারে ইয়ানা টাকা চেয়েছে অথচ তুই দেসনি, এই অপরাধে তোকে সমুদ্রে নিয়ে চুবিয়ে আনবে। ইউবির কথায় রায়ান ঢোক গিলে দাঁতে দাঁত চেপে বলে, ভয় কেন দেখাচ্ছিস ভাই? দিচ্ছি তো। এরপর ইয়ানার দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে আওড়ায়, যার কথা বলছো সে তো নেই। আমার কাছে নোটও নেই। ইয়ানা, কার্ড তো আছে ভাইয়া, আমাদের কার্ড দিয়ে দিন। রায়ান সর্বশেষ উপায় না পেয়ে পার্স থেকে একটা ব্যাংকিং কার্ড দিয়ে সাইন করে দেয়। ইয়ানা কার্ডটা নিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর সবাই রুম থেকে বেরিয়ে আসে। ইয়ানা অরিদের কাছে কার্ডটা দিয়ে বলে, নিজেদের মধ্যে ভাগ করে নাও। আহিয়া, তুমি নিবে না বুমনি? সব ক্রেডিট তো তোমার। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, আমার এখন টাকার প্রয়োজন নেই আহিয়া, তোমরা নিলেই আমার নেওয়া হবে। এইদিকে ইউবি রায়ানের কানে ফিসফিস করে বলে, বসর ঘর আমি সাজিয়েছি ব্রো, তোদের বাসরের পর আমার বিয়েটার দিকে নজর দিচ্ছ। বুটা এখন ও আমার পিচ্ছি, আর চাচা বানানোর ব্যবস্থা করিস দ্রুত। রায়ানকে আর কিছু বলতে না দিয়ে ইউবি চোখ টিপে হাসতে হাসতে চলে যায়। রায়ান বুক ভরা শ্বাস নিয়ে ভিতরে ঢুকে। সুমু উপলব্ধি করতে পারছে উনি ভিতরে ঢুকছে। অজানা আতঙ্কে শিউরে উঠে। কাঁপছে তার পুরো শরীর। যাকে 2 দিন আগে পর্যন্ত ভাইয়ের নজরে দেখত সে আজ তার স্বামী। কি করবেন এখন উনি? স্বামীর অধিকার চাইতে কাছে আসবেন? সুমু কাঁপছে অসম্ভবভাবে। গলা শুকিয়ে আসছে বারবার। শাড়ির এক খণ্ড শক্ত করে চেপে ধরে। রায়ান নিজেও খুব নার্ভাস। জীবনের প্রথম কোনো মেয়ের সাথে সে এক রুমে। এই মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল। ভাগ্য ও তার সহায় ছিল বলে আজ সে তার বউ। আর কি চাই তার? প্রয়োজন নেই জীবনে আর কিছুর। যাকে পাওয়ার তাকে তো যুদ্ধ ছাড়াই পেয়ে গিয়েছে। রায়ান খুব শান্তভাবে বিছানার এক পাশে বসে। সে সুমুর কাপা অবয়ব খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। সামান্য মুচকি হেসে সুমুর উদ্দেশ্যে বলে, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই। তোমার সম্পর্কে আমার সব জানা, নতুন করে আর কি জানব? যাও গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। রায়ান এইটা বলে বেলকনিতে চলে যায়। এসির নিচে থেকে ও শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বাবা হারালাম, মা হারালাম, পরিবার হারালাম। জীবনে একজনকে পেয়েছি সে যাতে মৃত্যুর আগে পর্যন্ত থাকে। সুমু মাথার উড়োনাটা মাথা থেকে তুলে রুমের চারদিকে তাকায়। রায়ানকে দেখতে না পেয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রুমে ঢুকতেই দেখে রায়ান ডিভানে বুকে বালিশ রেখে চোখে আরেক হাত দিয়ে শুয়ে আছে। সুমু সেদিকে তাকিয়ে কিছুটা সংকোচবোধ কাজ করে। সকল সংকোচ তোয়াক্কা করে মিহি আওয়াজে বলে, রায়ান শুনছেন? রায়ান একই অবস্থায় ছোট করে উত্তর দেয়, হুম। সুমু ঠোঁট ভিজিয়ে বলে, বলছিলাম বিছানা তো অনেক বড়। আপনি এক পাশে শুয়ে পড়েন, আমার সমস্যা হবে না। রায়ান চোখ থেকে হাত সরিয়ে সুমুর দিকে তাকায়। রায়ান তাকাতেই দুজনের চোখাচোখি হয়। সুমু নিজে রাখি পল্লব নামিয়ে নেয়। রায়ান নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি শুয়ে পড়ো, আমার ডিভানে শুতে সমস্যা হবে না। সুমু, প্লিজ আমাকে ছোট করবেন না। আপনার নিশ্চয় ছোট জায়গায় শুয়ার অভ্যাস নেই। যদি আমার সাথে শুতে না চান তাহলে আপনি বিছানায় আসুন, আমি ডিভানে চলে যাই। সুমুর কথা কর্ণপাত হতেই রায়ান শুয়া থেকে উঠে। এই মেয়ে কি তাকে ভুল বুঝল? আমি তো তার সুবিধার জন্য ওই ডিভানে শুয়েছিলাম। হে পুরুষজাতি, আজ থেকে আমার ও ডিউটি শুরু। বুকি বলে বুঝার উপায় নেই। শুতে গেলে বলতো আপনি ডিভানে যান প্লিজ। আর আজ ডিভানে এসে শুয়েছি, বু বলছে তার সাথে শুতে চাই না। রায়ান উঠে গিয়ে বিছানার এক পাশে শুয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, তোমার সুবিধা ভেবে বলেছিলাম। সুমু হালকা হেসে বেড সাইড টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে বলে, আন্টি দুধ দিয়ে গিয়েছে, বলেছে আপনাকে দেওয়ার জন্য। রায়ান, তুমি খেয়ে নাও। সুমু, আপনাকে দিয়ে গিয়েছে। রায়ান সুমুর দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলে, দুধ একটা বিশেষ কারণে খেতে হয়। বাট সেই বিশেষ কারণটা তো আর ঘটবে না, তাই আপাতত তুমি খাও। ট্রাস্ট মি, আমি তোমাকে এই নিয়ে খুঁটা দিব না।
জুতার ঢিল খেয়ে প্রেম হয়েছে তো কি হয়েছে বর্ণনা থেকে শুরু করে সমাপ্তি ভালোবাসার চাদরেই ঢেকে থাকবে। জুতার কাহিনী মনে হতেই সুমু লজ্জায় মাথা নিচু করে ফেলে। কুকুরকে ঢিল মারতে গিয়ে উনার কপালে পড়ে গিয়েছিল। আর উনি সেই ঢিল খেয়ে প্রেমে পড়েছে। বাহ, ইন্টারেস্টিং। আমার তো আর ও অনেক আগে ঢিল দেওয়া উচিত ছিল তাহলে। সুমু মনে মনে এইসব ভেবে দুধটা না খেয়ে বেসিনের মধ্যে নিয়ে ফেলে দেয়। তার ও এইসব দুধ খাওয়ার মুড নেই। বিছানায় শুয়ার জন্য যাবে এমন সময় আবার শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সুমু নিজের শরীরের উপর প্রচুর বিরক্ত। এইভাবে কাঁপার কি আছে আজব। নিজের মনকে নিজে সান্ত্বনা দিয়ে বিছানার এক পাশে গুটিসুটি ভাবে শুয়ে পড়ে। রায়ান এক পাশে আর সুমু আরেক পাশে। মাঝে যে জায়গা সেটাকে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। রায়ান সুমুর দিকে তাকিয়ে চাপা হাসি দিয়ে বলে, আর ও এই দিকে আসো। এত কর্নারে গেলে পড়ে যাবে। অনুমতি ছাড়া আমি কখনো অধিকার মিটাতে যাব না। কিছু চাই না, শুধু ভরসা করে আমার হাতটা ধরে রেখো সারা জীবন। রায়ানের প্রত্যেকটা কথায় সুমু শুধু মুগ্ধ হচ্ছে। আজকাল এত ভালো ছেলেও পাওয়া যায়। রায়ান একদম ফর্সা। সুমু রায়ানের ফর্সা মুখে একবার নজর বুলিয়ে মুচকি হেসে আরেকটু কাছে আসে। মনের ভিতর হাজার ও ভালো লাগার অনুভূতি কাজ করছে। বাসর রাতেই প্রেমে পড়ার যে ব্যাপারটা সেটা আজ তার সাথে ঘটেছে। ভবিষ্যতে যাতে তারা সুন্দরভাবে জীবন কাটাতে পারে। রাতের অন্ধকারে মীরা চৌধুরী বাড়ির বাহিরের লাইটিং দেখছিল। পুরো বাড়ি কি চমৎকার। পাশে ফোয়ারার কাছে গিয়ে কিছুক্ষণ হাত ভিজিয়ে আসে। মনটা ফুরফুরা লাগছে। বাড়ির সামনে চারদিকে মনোরম দৃশ্য, নজর কাড়া পরিবেশ। সবাই তখন যার যার মতো ঘুমিয়ে গিয়েছে ক্লান্ত থাকার কারণে। মীরা পুরো চৌধুরী বাড়ি ঘুরে দেখলেও নিচে কি আছে জানা নেই। একটু দূরে পাশেই আছে সুইমিং পুল। মীরা চাঁদনী রাতে সুইমিং পুলের কাছে যায়। হঠাৎ মনে হচ্ছে তার দিকে কেউ তাকিয়ে আছে। মীরা হুট করে পিছনে তাকায়। কিন্তু কেউ নেই। নিজের মনের ভুল ভেবে কিছুক্ষণ সুইমিং পুলে পা ভিজিয়ে বসে থাকে। আকস্মিক চোখ যায় একটা রুমের দিকে। মীরা সেদিকে এগিয়ে যায়। পুরো বাড়ি দিনের আলোর মতো ফকফকা, তাই ভয় না পেয়ে সে রুমটার কাছে যায়। বাড়ির এক পাশে এমন ছোট রুম দেখে কপাল কুঁচকে আসে। দরজায় হাত রাখতেই দেখতে পায় দরজা খোলা। মীরা ছোট থেকেই মনে কিছু আসলে সে সেটা করে দেখবেই। আর আজ সেই পুনরায় জেদ চেপে বসেছে। এই রুমে কি আছে সেটা দেখেই ছাড়বে। মীরা বুক ভরে নিঃশ্বাস নিয়ে রুমের ভিতরে ঢুকে। চারদিকে তাকিয়ে দেখে অনেক পুরনো বই আর আসবাবপত্র। মীরা ঠোঁট উল্টিয়ে চলে আসতে নিবে এমন সময় বাহির থেকে কেউ দরজা আটকে দেয়। মীরা ভয়ে জমে যায়। হুঁশ ফিরতেই সে দ্রুত দরজার মধ্যে ধাক্কা দিতে থাকে। উচ্চস্বরে আতঙ্ক নিয়ে বলে, প্লিজ দরজাটা খুলুন। আমার অন্ধকারে বাজে স্বপ্ন আসে। কে লাগিয়েছেন, প্লিজ দরজাটা খুলুন। মীরা একাধারে দরজা ধাক্কা দিতে থাকে। আর বারবার দরজা খোলার মিনতি করতে থাকে। ঠিক তখন ওই ভুতুরে আওয়াজের মতো কেউ বলে উঠে, সবার সামনে থাপ্পড় দেওয়ার শাস্তি এইটা। এখন ভূতের ভয়ে বসে বসে সূরা পাঠ করো। মীরা থমকে যায়। থাপ্পড় তো ও অরিতকে মেরেছিল। তার মানে উনি প্রতিশোধ নিতে এমন নোংরা কাজ করেছে। ছিহ। মীরা মিনতি সুরে বলে, ক্ষমা চেয়ে নিব আপনার থেকে অরিত চৌধুরী। প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। আমি ভূত এইসবে ভয় পাই না। অন্ধকারে আমার এক বাজে স্বপ্ন আসে, যা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিন্তু আর কারোর কোনো শব্দ পাওয়া যায়নি। মীরা কান্না করে দিয়ে বলে, প্লিজ কেউ তো খুলুন দরজাটা। মীরা কান্না করতে করতে দরজায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে। অন্ধকারে মনে হচ্ছে জনি তার দিকে এগিয়ে আসছে। এই তো আসছে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। এতদিন পাগলা কুকুরের মতো তাকে খুঁজেছে। আজ তার সব প্রতিশোধ তুলতে। শেষ করে ফেলবে তাকে। নেহা। নেহার সেই বিধ্বস্ত লাশ বারবার চোখের সামনে ভেসে উঠছে। নেহা তার দিকে কান্না করতে করতে এগিয়ে আসছে। আমাকে ওরা বাঁচতে দিল না। বাঁচতে দিল না আমাকে। খুব কষ্ট দিয়ে মেরেছে আমাকে মীরা। আমার প্রতিটা অঙ্গকে ওরা চিলের মতো ঠুকরে খেয়েছে মীরা। খুব কষ্ট দিয়ে মেরেছে আমাকে। আমাকে কেন কেউ বাঁচাতে আসেনি মীরা? তুই কেন আসলি না আমাকে বাঁচাতে মীরা? মীরা কানে হাত দিয়ে বলে, চুপ কর নেহা, সহ্য করতে পারছি না আমি আর। প্লিজ চুপ কর। আমাকে বাঁচা মীরা। ওই দেখ তারা আসছে আমাকে মেরে ফেলতে।
আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য আসছে মীরা। প্লিজ আমাকে বাঁচা। খুব কষ্ট হচ্ছে মীরা। বারবার এক ধ্বনি বাজতে থাকে মীরার কানে। মীরা কান চেপে ধরে ভয়ে গুটিয়ে বসে। কিন্তু কিছুতেই নেহার সেই অন্ধকারের আর্তচিৎকার যাচ্ছে না। মীরা এক সময় সহ্য করতে না পেরে গান হারায়। চৌধুরী বাড়িতে নিস্তব্ধ পরিবেশ। রাত তখন একটা। ইয়ানা বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে শুধু পানিয়ে গড়িয়ে পড়ছে। বারবার চোখের পানি মুছে সে বিরক্ত। হাঁপিয়ে উঠেছে সে। নিজেকে স্বাভাবিক করে রুমে আসে। এমন সময় দরজা খুলে কেউ প্রবেশ করে। ইয়ানা সেদিকে তাকিয়ে বলে, আম্মু কিছু বলবেন? শিখা চৌধুরী ইয়ানার মাথায় হাত দিয়ে বলে, ঘুমাসনি কেন এখনো? ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, ঘুম আসছে না আম্মু। শিখা চৌধুরী ইয়ানার বিষণ্ণ মুখটার দিকে তাকায়। ভিতর থেকে তপ্ত শ্বাস ছেড়ে বলে, কথা হয়েছে অগ্নির সাথে? ইয়ানা না বোধক মাথা নাড়ায়। শিখা চৌধুরী, চিন্তা করিস না। চলে আসবে কয়েকদিনের ভিতরে। ইয়ানা মাথা তুলে শিখা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আম্মু কাকিয়া আর কাকার ব্যাপারে জানতে চাই। কি হয়েছিল ওই দিন উনাদের সাথে? উনি এত বছর নিখোঁজ ছিল অথচ আপনারা খুঁজে পাননি কেন? আর উনি পরিবারের হয়েও পরিবার থেকে বিচ্ছিন্ন কেন? শিখা চৌধুরী, এখন জানতে চাস? ইয়ানা, হ্যাঁ আম্মু। এখন পর্যাপ্ত সময়। সবাই গভীর নিদ্রাতে আচ্ছন্ন হয়ে আছে। শিখা চৌধুরী বিছানায় ভালোভাবে বসে বলে, আমি সব জানি না। অগ্নি আমাদের বলেনি। যদি বলিস মাজিদ আর হেনার কথা সেগুলো জানি। অগ্নিকে খুব ছোট কালে কানাডা পাঠিয়ে দেয়। ইউভি, রায়ান আর অগ্নির বাবা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তাদের কাছেই ছিল অগ্নি। মাজিদকে যখন ঘুরতে পাঠানো হয় তখন আহিয়া 2 বছরের। তারা গিয়ে ইউবিদের বাসায় উঠে। সুন্দর করেই যাচ্ছিল দিন। 2 মাস হয়ে যায়। একদিন ইউভি আর রায়ানার বাবা বিজনেস পার্টি দেয়। পার্টি দিনে ছিল তাই পার্টি শেষে যে যার মতো বাড়িতে চল যায়। তবুও কিছু সংখ্যক মানুষ ছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসে। রায়ানের বাবা ইউভি, রায়ান আর আহিয়াকে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। কারণ ওই দিন মাজিদের রায়ানদের বাসায় যাওয়ার কথা। অগ্নি পড়ে যাবে বলে রুমে গিয়েছিল দরকারি কাজে। ঠিক তখন এক আতঙ্কবাদী গ্যাং প্রবেশ করে সেখানে। সবাইকে জিম্মি করে ফেলে। তারা সবাই কালো পোশাকে আবৃত ছিল। পুরো বাড়ি লুটপাট করে। ধারণা করা হয়েছে তারা পাচারকারীও ছিলেন। সব লুট করা শেষে তাদের নজর অগ্নি আরও 2টা বাচ্চার দিকে যায়। অগ্নিকে তারা নিতে গেলে হেনা বাধা দেয়। আর যেটা ওর কাল হয়ে দাঁড়ায় সেদিন। কোনোমতেই সে অগ্নিকে যেতে দিবে না। হেনা খুব সুন্দরী ছিলেন। তাদের মধ্যে একজনের নজর হেনার উপর পড়ে। শিখা চৌধুরী চুপ হয়ে যায়। চোখ দিয়ে পানি বের হচ্ছে। ইয়ানা অবাক হয়ে তাকায় তার দিকে। এই প্রথম সে শিখা চৌধুরীকে ভেঙে পড়তে দেখেছে। সবসময় শক্ত থাকা ব্যক্তিটা আজ এইভাবে কান্না করছে। ইয়ানা অধৈর্য হয়ে বলে, এরপর কি হয়েছিল আম্মু? শিখা চৌধুরী চোখের পানি মুছে বলে, এরপর এমন এক কাহিনী ঘটেছে যা বুক ফেটে যাওয়ার উপক্রম। সবার সামনে হেনার সম্ভ্রম ছিনিয়ে নেয়। পার্টিতে থাকা পুরুষ, ইউবির বাবা তাদের সবার সামনে হেনাকে চিলের মতো খুবলে খায়। মাজিদ সেদিন গলা ফেটে চিৎকার করেছিল এমনটা যাতে না করে। ওর আর্তনাদে মনে হয় কানাডার মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। অগ্নি তাকিয়ে ও তাকাতে পারেনি। নিজের চোখের সামনে মা সমতুল্য কাকিয়ার সম্ভ্রমহীন অবস্থা সে দেখতে পারেনি। সেও চিৎকার করেছিল কাকিয়াকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার মুখ চেপে ধরে রেখেছিল। হেনা কিছুই করতে পারেনি। চিৎকার করে শুধু আল্লাহর দরবারে ইজ্জত ভিক্ষে চেয়েছে। কিন্তু ইজ্জত বাঁচাতে পারেনি। সর্বশেষে প্রমাণ লুটতে তারা পুরো বাড়িটাকেই বোম দিয়ে উড়িয়ে দেয়। বাড়ির ভিতরে যতজন ছিল সবাই মারা যায়। তাদের অস্তিত্বও কেউ খুঁজে পায়নি। শুধু মরার থেকে বেঁচে উঠেছিল একজন। সেই আমাদের সব ঘটনা জানিয়েছে। অগ্নিকে তারা নিয়ে যায়। বোম মারাতে অগ্নি জীবনের শেষ চিৎকার দিয়েছিল। আর মনে হয় আমার ছেলেটা কখনো কাঁদেনি। ইউবির বাবা এখানে পুনরায় আসে অগ্নিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এইসব অবস্থা দেখে সে আর্তনাদ করে মাটিতে বসে যায়। অগ্নিকে কেউ নিয়ে যেতে দেখে সে এক দৌড়ে সেখানে গিয়ে ছিনিয়ে আনতে যায়। কিন্তু তারা তাকেও বাঁচিয়ে রাখেনি। বুক বরাবর 3টা গুলি করে। ইউবি তারা পিছন দিকে ছিল ড্রাইভারের সাথে।
ইউবি নিজের বাবার চিৎকার শুনে বাহির হয়। মাটিতে নিজের বাবাকে গুলিবিদ্ধ অবস্থা কাতরাতে দেখে সে সেখানে যায়। ততক্ষণে আতঙ্কবাদীরা অগ্নিসহ ২-৩ জন বাচ্চা নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। ইউবি রক্তচক্ষু নয়নে সেদিকে তাকায়। রায়ান, ইউবি নিজের বাবা, মাকে হারিয়ে পাগলপ্রায় হয়ে যায়। এইসব জেনে পরের দিন প্রাইভেট জেট দিতে পাগলের মতো কানাডায় ছুটে যায়। গাড়ির সেই ড্রাইভার, বোম থেকে বেঁচে ফেরা লোক, এরা ২ জন সবকিছু জানায়। কিন্তু পুলিশ কোনো আতঙ্কবাদীকে ধরতে পারেনি। তারা সবাই কালো পোশাকে আবৃত ছিল। শুধু এইটুকু জানিয়েছে হেনাকে যে ২ জন সম্ভ্রমহানি করেছে, একজনের চোখের ভ্রু কাটা, আরেকজনের বাম হাতে অসংখ্য কাটা চিহ্ন। কানাডা শহর অনেক বড়। কোনো গ্যাং এসে হামলা করেছে তা প্রমাণের অভাবে বাহির করতে পারেনি। নিজের ছেলেকে তন্ন তন্ন হয়ে খুঁজেছি। আমিও পাগলপ্রায় হয়ে গিয়েছিলাম। অরিদের দেখাশোনা ঠিকমতো করতাম না। সাজিদ আমাকে আর বাংলাদেশ নিতে পারেনি। ইউবি, রায়ান, আহিয়া সবাইকে আমি বড় করতে লাগলাম। ছেলে ২টা নিজের বাবা, মাকে হারিয়ে কেমন পাগলপ্রায় হয়ে গিয়েছে। ১ বছর লেগেছে এদের ঠিক করতে। এত বড় ট্রমা কাটাতে পারেনি। তারা যদি সেদিন ভিতরে থাকত তাহলে তারাও হয়তো আজ বেঁচে থাকত না। সবার মতো এমন অবস্থা হতো। অথবা অগ্নির সাথে তাদেরও নিয়ে যেত। কিন্তু আহিয়া, ওকে তো মেরে ফেলত। নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে তো একদম জানে মেরে দিত। হয়তো আল্লাহ সহায় ছিলেন, তাই একটা উছিলা দিয়ে তাদের আগে পাঠিয়ে দেয়। পাচারকারীদের সামনে পড়েনি। বিগত অনেক বছর পর অগ্নির খোঁজ পায়। ওই দিন আমি খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাংলাদেশ চলে গিয়েছিলাম। রায়ান আর ইউবি ভার্সিটিতে ভর্তি হয়। তাদের সাথে অগ্নির দেখা হয়। অগ্নি নিজেই ওদের সাথে দেখা করে। আমি আর সাজিদ বাংলাদেশ থেকে ছুটে আসি তাকে একনজর দেখ বলে। যখন সামনে পেয়েছি তখন আমার ছেলেটা একদম বড় হয়ে গিয়েছে। কাছে গিয়ে মুখে হাত রেখে বুকে জড়িয়ে ধরি। কান্না করতে করতে একসময় অজ্ঞান হয়ে যায়। গান ফিরলে আর তাকে দেখিনি। পাগলামো করছিলাম ছেলেটাকে দেখার জন্য। সে আসে, তবে গম্ভীর ছিল খুব। একদম অন্য স্টাইল। একদিন আমাদের সাথে থাকে। পরে জানতে পারি সে পুরো মাফিয়া গ্রুপের লিডার। আর কানাডায় তার আধিপত্য। রায়ানের গোয়েন্দা অফিসার হওয়ার একমাত্র লক্ষ্য অগ্নিকে সাহায্য করা। এর ভিতরে কি হয়েছে? অগ্নি কোথায় ছিল? কিভাবে ফিরেছে আর কিছু জানা নেই। জিজ্ঞাসা করেছি বহুবার কিন্তু উত্তর দেয়নি। শিখা চৌধুরী চুপ হয়ে যায়। চোখের পানি মুছে ইয়ানার দিকে তাকাতেই ইয়ানা ঝাঁপিয়ে পড়ে শিখা চৌধুরীর উপর। কান্না করতে করতে বলে, চৌধুরী বাড়ির অতীত এত ভয়ঙ্কর কেন আম্মু? ইউবি ভাইয়া আর রায়ান ভাইয়া কত কিছুর সম্মুখীন হয়েছে। এই গল্প শুধু বাস্তবতা নয়, এখনে মিশে আছে অনেকের বুক ছিঁড়া আর্তনাদ আর হাহাকার। একজন মায়ের নিজের সন্তানকে হারিয়ে ফেলার হাহাকার। একজন সন্তান নিজের কাকিয়ার ইজ্জত হারানো নিজ চোখে দেখার হাহাকার। একজন স্বামী নিজের স্ত্রীকে সম্মানের জন্য ছটফট করতে দেখার হাহাকার। একজন সন্তান নিজের বাবাকে চোখের সামনে গুলিবদ্ধ অবস্থায় ছটফট করতে দেখার হাহাকার। একজন সন্তান নিজের বাবা, মাকে শেষবারের মতো দেখতে না পাওয়ার হাহাকার। 1-2 বছরের দুধের বাচ্চা নিজের বাবা, মাকে হারানোর হাহাকার। এক ভাই নিজের ভাইকে হারানোর হাহাকার। এত আর্তনাদ আর হাহাকার কেন আম্মু? ওদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে এক তিক্ত বিষাক্ত অতীত। ইয়ানার কান্না করতে করতে হেঁচকি উঠে গিয়েছে। শিখা চৌধুরী ইয়ানাকে ঠিক করে দিয়ে বলে, শান্ত হ। অতীতকে পিছনে ফেলেই আমাদের বাঁচতে হয়। না হলে অতীতের পিছুটান বড্ড খারাপ। তোকে সেটা তিলে তিলে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই অতীত যত বিষাক্ত হোক না কেন আমাদের সামনে এগিয়ে যেতে হয়। ইয়ানা চোখের পানি মুছে বলে, আহিয়া এইসব জানেলে ভেঙে পড়বে আম্মু। শিখা চৌধুরী, কখনো জানতে দিব না এইসব কিছু। ইয়ানা, না হলে ভেঙে পড়বে মেয়েটা। কোনো মেয়ে নিজের মায়ের এত বড় সত্যি মেনে নিতে পারবে না। শিখা চৌধুরী, আমরা কয়েকজন ছাড়া সবাই জানে মাজিদ আর হেনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ইভেন তোর দাদুমনিও। ইয়ানা ঠোঁট চেপে কান্না আটকিয়ে রাখে। শিখা চৌধুরী ইয়ানার চোখের পানি মুছে দিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। এইসব নিয়ে আর চিন্তা করিস না। আমি যাচ্ছি। ইয়ানা সম্মতি জানায়। শিখা চৌধুরী চলে যেতেই ইয়ানা চোখে মুখে পানি দিয়ে পুনরায় বিছানায় এসে বসে। মোবাইলটা হাতে নিয়ে অগ্নির একটা ছবির দিকে তাকায়। অগ্নি কখনো ছবি তুলে না।
এই ছবিটা ইয়ানা একদিন লুকিয়ে তুলেছিল। কালো ব্লেজার গায়ে জড়ানো। ইয়ানা একটা জিনিস লক্ষ্য করেছে, অগ্নির সব জিনিসপত্র লাল আর কালো। ইয়ানা কিছুটা অবাক হলেও সেদিকে পাত্তা দেয়নি। অগ্নির ছপতে আলতো চুমু খেয়ে শুয়ে পড়ে। তবে আদৌ কি কোনো ঘুম হানা দিবে চোখে? চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 42। ফজরের আজান হয়েছে। ইয়ানা নামাজ শেষ করে বেলকনিতে যায়। শিখা চৌধুরীকে ফোন দেওয়ার জন্য মোবাইল হাতে নিতেই বেলকনি থেকে মোবাইলটা হুট করে নিচে পড়ে যায়। ইয়ানা মৃদু চিৎকার করে উঠে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে অকালে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখে কান্না চলে আসে। উপর থেকে নিচে কোথায় পড়েছে ভালোভাবে দেখাও যাচ্ছে না। তবে মোবাইল যে আর অক্ষত নেই সেটা ভালোভাবে বুঝতে পেরেছে। ইয়ানা বিরক্তিতে দীর্ঘশ্বাস ছাড়ে। ফোন করার জন্য কি আজ বেলকনিতেই যেতে হলো? যদি না যেত তাহলে আর মোবাইলটা পড়ে যেত না। ইয়ানা নিজের মনে বিড়বিড় করতে করতে নিজের রুমে পায়চারি করতে থাকে। চৌধুরী বাড়িতে লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। অরিপ ঘুমে বুঁদ হয়ে আছে। জিসান আর সিমি এসে শিখা চৌধুরীর সাথে দেখা করে সোজা অরিদের রুমে চলে যায়। সিমি সোফায় গিয়ে ধপাস করে বসে পড়ে। জিসান সিমির দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে, এ তো দেখছি গভীর ঘুমে আচ্ছন্ন। সিমি, ডেকে তুল। জিসান, ডাক দিলেই উঠে পড়বে? সিমি ভ্রু নাচিয়ে বলে, এক কাজ কর, লম্বা চুল লাগিয়ে ভিজিয়ে আন। এরপর বুয়েরা যেভাবে চুলের পানি মুখের উপর দিয়ে ঘুম থেকে তুলে স্বামীদের সেভাবে তুল। গাধা একটা। জিসান সিমির কথায় চুপসে গিয়ে বলে, মজা কেন করছিস ভাই? জিসান অরিদের বাহু ধরে টান দিতেই অরিদ ঘুম ঘুম চোখে বলে, ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে। সিমি বিছানার উপরে উঠে অরিদের পা টান দিয়ে বলে, এই গাধা উঠ। সকাল 10টা বাজে এখন। সারারাত কি চুরি করতে বের হয়েছিলি? উফ বলছি। সিমির কর্কশ কণ্ঠ কানে ঢুকতেই অরিদের ঘুম ছুটে যায়। এক লাফে শুয়া থেকে উঠে বসে। চোখে মুখে আতঙ্ক ভর করে। সিমি সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে আওড়ায়, কি হয়েছে? তোকে বেশ চিন্তিত লাগছে। অরিপ মাথার চুল খামছে ধরে বিরক্তি নিয়ে বলে, একটা ভুল করে ফেলেছি দোস্ত। মীরাকে কাল রাতে সুইমিং পুলের পাশের পরিত্যক্ত রুমে আটকে দিয়ে এসেছিলাম। সিমি চোখ বড় বড় করে ফেলে। হালকা চেঁচিয়ে বলে, হোয়াট? আরে গাধা, ওইখানে এক মেয়েকে আটকে এসেছিস। আর এখানে মরার মতো এতক্ষণ ঘুমাচ্ছিলি। তোকে বুদ্ধিমান ভাবতাম, তুই এমন বোকার মতো কাজ কিভাবে করতে পারলি? অরিপ বিছানা থেকে নেমে স্যান্ডেল লাগিয়ে বলে, পরে সব প্রশ্নের উত্তর দিব। আগে দেখে আসি বেঁচে আছি কি না। অরিদ আর এক মুহূর্তে দেরি না করে পিছনের সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যায়। অরিদ এত দ্রুত বের হয়েছে যে সিমি আর জিসান মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলে তাকে। অরিদ সেই রুমের সামনে গিয়ে দ্রুত দরজা খুলে। দরজা খুলতেই মীরা হেলে নিচে পড়ে যায়। মীরার এমন বিধ্বস্ত অবস্থা দেখে অরিদ সামান্য চেঁচিয়ে ওঠে, মীরা! এই মীরা! তাড়াহুড়া করে মীরার পাশে বসে মীরার দুই গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে থাকে। কিন্তু কোনো রেসপন্স নেই। গোলাপি ঠোঁটগুলো কেমন নীল হয়ে আছে। অরিদ নিজের উপর নিজে প্রচুর রাগ হয়। রাগের মাথায় কি করে ফেললাম আমি? অন্যভাবেও শাস্তি দিতে পারতাম। বারবার কানে ভাসছে মীরার সেই আকুতি, প্লিজ যাবেন না, অন্ধকারে আমার প্রচুর ভয় করে। খারাপ স্বপ্ন আসে যা আমি সহ্য করতে পারি না। অরিদ কোনো কিছু না ভেবে পাজা কোলে তুলে নেয়। উদ্দেশ্য বাড়ির ভিতরে নিয়ে যাওয়া। সবার আগে চিকিৎসা দরকার এখন। অরিদ মীরাকে কোলে তোলে দ্রুত বের হয়। লিভিং রুমে আসতেই সবার নজর অরিদের দিকে। কিন্তু অরিদের এইসব কোনো খেয়াল নেই। তার সব ধ্যান ধারণা এখন মীরার উপর। মেয়েটাকে সহ্য করতে পারে না ঠিক আছে, কিন্তু এখন এই অবস্থার জন্য ও দায়ী। শিখা চৌধুরী, হোল্লা পার্টি, সিমি, জিসান তারা সবাই আসে। অরিদ মীরাকে ডিভানে শুয়ে দিয়ে শিখা চৌধুরীর উদ্দেশ্যে বলে, আম্মু ডক্টরকে ফোন করো ফাস্ট। শিখা চৌধুরী মীরার এমন বিধ্বস্ত অবস্থা দেখে বলে, কি হয়েছে বাবা ওর? আর তোরা কোথা থেকে এসেছিস? অরিদ, এখন এইসব জিজ্ঞাসা করার সময় নয় আম্মু। আগে ডক্টর কল করো। আহিয়া, আমি করেছি ভাইয়া। কিছুক্ষণের মধ্যেই আসছে। কিন্তু ভাইয়া, মীরা আপু আর তুমি কোথায় ছিলে? আপুর এই অবস্থা হয়েছে কেন? অরিদ, সুইমিং পুলের পাশে পরিত্যক্ত রুমে।
আরু মুখে হাত দিয়ে অবাক হয়ে বলে, কি হ? আপনারা সারারাত ওইখানে ছিলেন? কিন্তু কেন? মীরার এমন অবস্থা হয়েছে কিভাবে? আরুর মুখে এমন কথা শুনে অরিত তাজ্জব বনে যায়। বলেছে কি আর বলছে কি? সারারাত সে ছিল মানে? অরিত আরুর উদ্দেশ্যে কিছু বলতে যাবে ঠিক তখন ওই একজন মহিলার মুখের বিকৃত বাক্য বয়ে আসে। চৌধুরী বাড়ির ছেলেরা তাহলে মেয়ে নিয়ে রাত কাটায়? ছিহ ছিহ। মন্ত্রী সাহেব তো অনেক ভালো, কিন্তু উনার ছেলে এমন কেন? মহিলার কথায় আরও কয়েকজন মহিলা তাল মিলায়। এদের কথা শুনে লিভিং রুমের সবাই অবাক হয়ে তাকায়। ইয়ানা এতক্ষণ উপরে ছিল তাই কিছু জানে না। সে সিঁড়ি দিয়ে নামতে যাবে এমন সময় এরকম জঘন্য কথায় সে থমকে যায়। সে শিখা চৌধুরীর দিকে তাকায়। অরিত রাগে কাঁপছে। শিখা চৌধুরী অবস্থা ব্যক্তিক দেখে শান্ত কণ্ঠে বলে, না জেনে কথা বলবেন না। শান্ত হন আপনারা। আমার ছেলেদের এমন শিক্ষা দেয়নি যে মেয়ে নিয়ে তামাশা করবে। একজন মহিলা, সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। সবার সামনেই তো আপনার ছেলে মেয়েটাকে কোলে নিয়ে রুমে ঢুকল। তার উপর মেয়েটার অবস্থাও খারাপ। কেমন সেন্সলেস হয়ে পড়ে আছে। আরেকজন মহিলা, হ্যাঁ সেটাই তো দেখলাম এতক্ষণ। আর সে তো নিজের মুখেই বলল পরিত্যক্ত রুম থেকে এসেছে। তারা সারারাত সেখানেই ছিল। একটা ছেলে আর একটা মেয়ে এক রুমে থেকেছে আর সেটাকে স্বাভাবিকভাবে নিতে বলছেন মিসেস চৌধুরী? হোল্লা পার্টি থেকে শুরু করে সবাই এক প্রকার বাকরুদ্ধ হয়ে যায়। সিমি আর জিসান তাকিয়ে দেখছে। অরিত কখন রাতে ছিল? ওকে তো তারা এসে ঘুম থেকে ডেকে তুলেছে। ইয়ানা সবাইকে থামিয়ে দিয়ে বলে, কি যা ইচ্ছে বলে যাচ্ছেন আপনারা? মুখে একটুও আটকাচ্ছে না আপনাদের? একটা মেয়ে হয়ে এরেকজন মেয়ের সম্পর্কে এইসব বলতে? আপনাদের এইসব ভিত্তিহীন কথা মেয়েটার কানে গেলে মেয়েটার মানসিক অবস্থা কেমন হবে ধারণা আছে আপনাদের? একজন মহিলা, সারারাত যে মেয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এক রুমে থাকতে পারে তার আবার মানসিকতা জানি না এই বদ্ধরুমে কি হয়েছে। অরিত আর সহ্য করতে পারেনি। মহিলাদের এক একটা কথা ওর প্রতিটা কোষকে জাগিয়ে তুলে। রাগে নিজের হিতাহিতম গান হারিয়ে ডিভানের পাশে থাকা কাউচটাকে উল্টে ফেলে দেয়। বিকট্যাক শব্দে আতঙ্কিত হয়ে পড়ে চারপাশ। অরিদের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত দেখে সবাই ভয়ে মুখ হাত দিয়ে দেয়। আহিয়া দৌড়ে এসে কান্না করে দিয়ে বলে, ভাইয়া তোমার হাতে ক্ষত হয়ে গিয়েছে। রক্ত ঝরছে প্রচুর। অরিদ আহিয়ার হাতটা সরিয়ে নেয়। তার দৃষ্টি সামনে থাকা মহিলাদের উপর। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। ইয়ানা অরিদের দিকে তাকিয়ে ঢোক গিলে। অগ্নির রাগের কথা মনে পড়ে যায়। দুই ভাইয়ের রাগ ঠিক একরকম। অরিদ এগিয়ে যায় তাদের দিকে। শিখা চৌধুরী আটকাতে চায় কিন্তু অরিদ হাত সরিয়ে নেয়। ততক্ষণে ইউবি আর রায়ানও চলে আসে। লিভিং রুমের এমন পরিস্থিতি দেখে কিছুটা অবাক হয়। অরিদ মহিলাদের দিকে দৃষ্টি তাক করে চেঁচিয়ে বলে, কি যেন বলছিলে রাত কাটিয়েছি? তাও আবার সেই পরিত্যক্ত নোংরা রুমে? যেখানে অরিদ চৌধুরী জীবনে পা ও রাখে না সে জায়গায়। মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য চৌধুরী বাড়ির ছেলেদের টাকার অভাব নেই। তারা নোংরা জায়গায় রাত কাটাবে। তাদের ফুর্তি করার হলে ঢাকার সবচেয়ে বিলাসবহুল রুম আছে। সেখানে মেয়ে নিয়ে শুয়ে পড়ে না, ঠিক আপনাদের ছেলের মত। একজন মহিলা আমতা আমতা করে বলে, আমাদের উপর দোষ চাপাচ্ছেন কেন? আপনাদের ক্ষমতা আর টাকা আছে বলে চুপ করে থাকব না। অন্যায়কে অন্যায় বলেই গণ্য করব। অরিদ দাঁতে দাঁত পিষে বলে, যাহ রাত কাটিয়েছি। এখন কি করবি কর। আমিও দেখি তোদের কতটুকু ক্ষমতা। অরিদের কথায় সবাই হতবম্ব হয়ে যায়। কি সব ভুল স্বীকার উক্তি দিচ্ছে। রায়ান অরিদের হাতে ধরে বলে, কি সব বলছিস এইসব? মাথা ঠিক আছে তোর? রাগের মাথায় কি সব বলছিস? এখানে রাজনীতি ব্যক্তিদের লোক আছে। আঙ্কেলকে বদনাম করার জন্য এটাকে তিল থেকে তাল করবে। আঙ্কেল বাড়িতে এসে জানতে পারলে রাগ করবে প্রচুর। অরিদ সামান্য রাগ দেখিয়ে বলে, কি বলব আমাকে বলো ভাইয়া? আমি সকালে ঘুম থেকে উঠে নিয়ে আসি। আর তারা বানাচ্ছে আমি সারারাত সেখানে ছিলাম। ইচ্ছে তো করছে। ইউভি শান্ত হ। একজন মহিলা নিজের মুখে তাহলে স্বীকার করলেন। যদি সকালে গিয়ে এনে থাকেন তাহলে আপনি জানেন কিভাবে যে এই মেয়ে ওই রুমে ছিল? আরেকজন মহিলা, হ্যাঁ সেটাই। আর সকালে গেলে আমি দেখলাম না কেন? আমি তো এখানেই বসা ছিলাম। জিসান এতক্ষণ চুপ থাকলে ও এইবার সবার উদ্দেশ্যে বলে,
মহিলাদের যে হাঁটুর নিচে বুদ্ধি থাকে তার আজ আবার ও প্রমাণ হল। আশ্চর্য রকমের মহিলা আপনারা। রাত কাটানোর জন্য নোংরা জায়গা বেছে নিবে, হ্যাঁ? রুমের কি অভাব পড়েছে? আর এখানে শয়নরত মেয়েটা ছোট বোনের মত। দেখতে পাচ্ছেন অসুস্থ, কিন্তু আপনাদের একটু কথা থামছে না। এই মেয়ে যদি ফিজিক্যাল টর্চারে অজ্ঞান হতো তাহলে তার শরীরে অসংখ্য ক্ষত থাকত। দেখতে পারছেন আপনারা কোনো ক্ষত? সবাই চুপসে গেলেও একজন মহিলা বিরোধ করে বলে, সবসময় বাহ্যিক ক্ষত অভ্যন্তরীণ ক্ষতকে বুঝানো যায় না। জিসান বিরক্তিতে মুখ সরিয়ে নেয়। মুখ থেকে কিছু গালি বের হয়ে আসে মন থেকে। চোখ থেকে ও যারা দেখে না তাদের অন্ধ ভাবাটা বোকামি। শিখা চৌধুরীকে এইভাবে শান্তভাবে বসে থাকতে দেখে ইয়ানা কপাল কুঁচকে নেয়। এই ঘটনাটা পুরো বাড়ি ছড়িয়ে যাচ্ছে। একটু পর পার্টির উদ্দেশ্যে মিডিয়া আসবে, আর এখন এমন এক অবস্থা। ইয়ানা কোনো কিছু না ভেবে শিখা চৌধুরীর কাছে গিয়ে বলে, আম্মু, তুমি এইভাবে চুপচাপ বসে থাকলে তো চলবে না। মহিলাগুলো যা ইচ্ছে তাই বলছে। শিখা চৌধুরী ভাবনা থেকেই উত্তর দেয়, ইয়ানা, তোর মনে প্রশ্ন জাগছে না অরিত কিভাবে জানে মীরা ওইখানে? আবার সেই জায়গায় যেখানে তার ছায়াও পড়ে না। সে কিভাবে জানল মীরা ওই রুমে আছে? ইয়ানা কথাটা শুনে কিছুটা চিন্তিত হয়ে বলে, আম্মু, এইটা পরে আলোচনা করা যাবে। ভাইয়াকে জিজ্ঞাসা করলেই হবে। আপাতত পরিস্থিতি সামলে আনো। শিখা চৌধুরী, এত সহজে সম্ভব না। একবার যেহেতু এইটা রটে গিয়েছে সেটা অনেক দূর পর্যন্ত যাবে। ওদের তুই চিনিস না। ওরা সবাই রাজনীতির লোক। মীরা অবাক হয়ে বলে, সম্ভব হবে না কেন আম্মু? পারলে সব সম্ভব। অরিপ ভাইয়া খুব রেগে আছে, যে কোনো সময় অনর্থ ঘটাবে। কিছু করো মীরার গান আসার আগে পর্যন্ত। শিখা চৌধুরী কিছু ভেবে উঠে দাঁড়ায়। আরও ইয়ানার কানে হিসিয়ে বলে, ইয়ানা, মীরার চোখে মুখে পানি এনে ছিটিয়ে দেই। চোখে মুখে পানি পড়লেই তো গান ফিরে আসবে। এতক্ষণ আমার মাথায় আসেনি। মীরা আরুর দিকে তাকিয়ে বলে, এখন জ্ঞান ফিরানোর দরকার নেই। এইসব দেখলে ও সহ্য করতে পারবে না। তার চেয়ে বরং পরিস্থিতি ঠান্ডা হোক। ডাক্তার মনে হয় চলেই এসেছে। আরু ইয়ানার কথায় সম্মতি জানায়। শিখা চৌধুরী গম্ভীর হয়ে সবার উদ্দেশ্যে বলে, আপনাদের মতে আমার ছেলে অনেক বড় অন্যায় করেছে। এখন শাস্তি হিসেবে কি চান? পুরো লিভিং রুমে পিনপিন নীরবতা বিরাজ করে কিছু সময়ের জন্য। এর মধ্যে একজন মহিলা বলে উঠে, চৌধুরী বাড়ির ছেলেকে শাস্তি দেওয়ার মতো এত ক্ষমতা আমাদের নেই। তবে যে মেয়েটাকে ঘিরে এই ঘটনা তাকে এই বাড়ির বুক করে আনুন। হারাম সম্পর্ককে হালাল করুন। শিখা চৌধুরী ভ্রু কুঁচকে বলে, অর্থাৎ আপনার ছোট ছেলের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে সম্পর্ককে পবিত্র করে তুলুন। মহিলাদের কথায় সবাই অবাক হয়ে তাকায়। অরিত রাগে হুঙ্কার দিয়ে বলে, রাবিশ! আর একটা লজিক ছাড়া কথা বললে মাটিতে পুঁতে ফেলব। ভুলে যাবে কে ছোট আর কে বড়। বিয়ে আমি করব না। মহিলাটি কিছু বলতে যাবে তার আগেই শিখা চৌধুরী শান্ত সুরে বলে, বিয়ে তুমি করবে অরিদ। আর তোমার বিয়ে মীরার সাথেই হবে আজ সবার সামনে। নিজের ভুল নিজেই শুধরে নিবে মীরাকে বিয়ে করে। অরিদ আশ্চর্য হয়ে বলে, আম্মু, তুমি আমাকে সন্দেহ করছ? তোমার মনে হচ্ছে তোমার ছেলে এমন জঘন্য কাজ করছে? শিখা চৌধুরী, প্রশ্ন আমাকে দিয়ে নয় অরিদ। প্রশ্ন সবার মনে জাগিয়েছ তুমি। তুমি মীরাকে সবার সামনে এমন অবস্থায় এনে পরিস্থিতি তোমার দিকে আঙ্গুল তুলতে বাধ্য করেছ। জনতার মুখে এখন প্রশ্ন উঠেছে। আর বিয়ের মাধ্যমেই সে প্রশ্নের আঙ্গুল বাঁকা হবে। তোমার বাবার সম্মানের দিকে একবার তাকিয়ে দেখো। ছেলে হিসেবে সম্মান বাঁচানো তোমার কর্তব্য। অরিত রাগে কাঁপছে। চোখ বন্ধ করে শ্বাস টানছে ঘন ঘন। ডিভানে বসে দাঁত পিষে বলে, বিয়ে আমি করব না। শিখা চৌধুরী গম্ভীর আওয়াজে আওড়ায়, বিয়ে তুমি করবে। আর তোমার আব্বু ও চলে আসছে কিছুক্ষণের মধ্যে। সে আমার কোনো কথার অমত করবে না। জানে আমি সঠিক সিদ্ধান্ত ওই নিব। আর আশা করছি তুমি ও আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে। ইয়ানার চোখে পানি টলমল করছে। হই হুল্লুরে ভরে উঠা বাড়িটা কেমন শোকে পরিণত হয়েছে। আরও সুমু সবার চোখে পানি চলে আসছে মীরার জন্য। ইয়ানা শিখা চৌধুরীর উদ্দেশ্যে বলে, আম্মু, সমাধান কি অন্যভাবে দেওয়া যায় না? অরিপ ভাইয়া তো মীরাকে চিনে না। ভালোবাসা ছাড়া হুট করে সম্পর্ক কিভাবে বাঁধবে? শিখা চৌধুরীর কঠিন সুর।
তোর আর অগ্নির বিয়েও কিন্তু পারিবারিক। মানিয়ে নিচ্ছিস তো ভালোভাবেই? আমার আর তোর বাবার বিয়েও পারিবারিক। ভালোবাসা বিয়ের পরেও করা যায়। এর মধ্যেই ডাক্তার চলে আসে। সবাই নিশ্চুপ হয়ে যায়। শিখা চৌধুরী সাজিদ চৌধুরীকে আসতে দেখে উনি তার কাছে চলে যায়। এরপর সাজিদ চৌধুরীকে সবকিছু খুলে বলে। বিয়ের ব্যাপারটা জানাতে অমত করলেও পরে রাজি হয়ে যায়। মীরা অনেক অমায়িক আর ভদ্র, সুন্দর একটা মেয়ে। রাজি না হওয়ার কোনো কারণ নেই। সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরী লিভিং রুমে আসে। ডাক্তার কিছুক্ষণ চেক আপ করে শিখা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, মিসেস চৌধুরী রোগী কি কিছু নিয়ে প্রচুর ভয় পেয়েছে? অতিরিক্ত ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে। মানসিকভাবে আঘাত পেয়েছে প্রচুর। ইনজেকশন পুশ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান চলে আসবে। শিখা চৌধুরী কিছুটা চিন্তিত হয়ে বলে, জি ডাক্তার। আর কিছুর প্রয়োজন পড়বে না? ডাক্তার উঠে বলে, না আহামরি কিছু না। ভয় থেকে সেন্সলেস হয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। এরপর ডাক্তার চলে যায়। কিছুক্ষণের মধ্যে মীরার জ্ঞান ফিরে আসে। পার্টি বন্ধ করে দেওয়ার আদেশ দেওয়া হয়। মীরা মাথায় হাত দিয়ে উঠে বসে। মাথাটা প্রচুর ব্যথা করছে। চোখের সামনে লাইটের আলোতে আরও ঘাপলা লাগছে। সে তো অন্ধকারে ছিল। আশেপাশে এত মানুষ দেখে ঘাবড়ে যায়। এখন জ্ঞানে আসতে পারছে না। আবছা মনে পড়তে থাকে তার দিকে কেউ এগিয়ে আসছে। রাতের ঘটনা মনে পড়তেই আটকে উঠে। মীরা ভয়ে ঘামতে থাকে। শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। ইয়ানা মীরার এমন অবস্থা দেখে তার পাশে বসে কাঁধে হাত রাখে। মীরা ভয়ে ইয়ানার দিকে তাকিয়ে সোজা ওর বুকে ঝাঁপিয়ে পড়ে। ইয়ানাকে শক্ত করে আঁকড়ে ধরে আতঙ্ক জড়ানো কণ্ঠে ফিসফিস করে বলে, নেহা। নেহা এসেছে ইয়ানা। নেহা এসেছিল। জনি আমাকে শেষ করার জন্য এগিয়ে আসছে। ইয়ানা, নেহা আসছে। মীরা ভয়ের কারণে আবোল তাবোল বকে যাচ্ছে। সবাই মীরার দিকে তাকিয়ে আছে। অরিত গম্ভীর হয়ে বসে আছে। সে জানে না তার পাশে কি ঘটছে। মনে হচ্ছে সে কোনো ভাবনার ধ্যানে মগ্ন। ইয়ানা মীরাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি পাশে আছি। কিছু হয়নি। জনি বেঁচে নেই আর। তোমাকে ও আর কিছু করতে পারবে না। ভয়ের কোনো কারণ নেই। নেহা পরপারে ভালো আছে। শান্ত হও মীরা। স্বপ্ন থেকে বেরিয়ে আসো। দেখো তোমার পাশে আমরা আছি। জনি বা নেহা কেউ নেই। মীরা কিছুটা শান্ত হয়ে আসে। ইয়ানার বুক থেকে মাথা তুলে। ইউবি কিছুটা ভ্রু কুঁচকে বলে, মীরা কি আতিকের ছেলে জনির কথা বলছে? ইয়ানা, জনিকে মীরা কোথায় পেয়েছে? আর নেহাকে? ইয়ানা শ্বাস ছেড়ে বলে, মীরা চট্টগ্রামের মেয়ে ভাইয়া। এখন তারা ঢাকা থাকে। জনি আর নেহা হচ্ছে ওর অতীতে ফেলে আসা এক কালো অধ্যায়, যা আজও ও মীরাকে অন্ধকারে অনুসরণ করে। সময় হলে কোনো একদিন বলব। শিখা চৌধুরী মীরার মাথায় হাত রেখে পাশে বসে। মহিলারা তাকিয়ে আছে তাদের দিকে। শিখা চৌধুরী ইশারা দিয়ে বলে, বাজে কথা না বলতে। যা করার উনি করবে। শিখা চৌধুরী, শান্ত হো মা। কিছু হয়নি। এখন বল, আমাদের তোর কাছে কেমন লাগে? শিখা চৌধুরীর প্রশ্নে মীরা কিছুটা ভরকে গিয়ে বলে, আপনি তো অতুলনীয় আন্টি। আপনার সাথে কারোর তুলনা হয় না। আমাদের যেভাবে মেয়ের মতো ভালোবাসা দেন, সেখানে আর ব্যাখ্যা কি দিব? শিখা চৌধুরী খুব সন্তুষ্ট হন মীরার কথায়। উনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন মা হিসেবে যদি আমি কিছু চাই, নিশ্চয় ফিরিয়ে দিবে না? মীরা হাসি দিয়ে বলে, না আন্টি, কখনো না। আপনাকে কিছু দেওয়া আমার সৌভাগ্য। আপনি কিছু চাচ্ছেন জেনে ওই তো আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছি। শিখা চৌধুরী গম্ভীর হাসি দিয়ে বলে, আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই মীরা। নিশ্চয় তুমি অমত করবে না? শিখা চৌধুরীর কথায় মীরার হাসিমাখা মুখটা অন্ধকারে ঢেকে যায়। চুপ হয়ে যায় সে। তার ছেলে তো দুইজন, এক অগ্নি চৌধুরী আর একজন অসভ্য অরিত চৌধুরী। তাকে বিয়ে করার কথা বলছে আন্টি? অসম্ভব। এর মতো অভদ্র ছেলে আর পৃথিবীতে নেই। তার জন্য আজ আমার এমন অবস্থা। যে ছেলে মেয়েদের সম্মান দিতে জানে না, সে বিয়ের পর যে সম্মান দিবে তার কি গ্যারান্টি? এমন বিয়াদবকে তো আমি জীবনে বিয়ে করব না। কিন্তু আন্টির মুখের উপর কিভাবে না করব? কষ্ট পাবে তো উনি। উনার মতো একজন মেধাসম্পন্ন বিশ্ববিখ্যাত বিজিনেস ইউম্যান আমাকে বউ বানাবে বলে আবদার করছে, কিভাবে ফিরিয়ে দেয়?
কিন্তু এই ছেলেকে বিয়ে করা অসম্ভব। তার চেয়ে রাস্তার পাগল বিয়ে করব, কিন্তু একে না। কিন্তু কিছু একটা বলতে হবে। মীরা ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আমার আব্বু রাজি হবেন না আন্টি। আব্বু অনেক অসুস্থ। তাকে না জানিয়ে আমি বিয়ে করতে পারব না। অরিদ দাঁতে পিষে বলে, আর আমি তোমাকে বিয়ে করব না। আর তোমার মতো মেয়েকে তো বিয়ে করার প্রশ্ন ওই আসে না। অরিদের কথায় মীরা তেতে উঠে বলে, আপনাকে বিয়ে করার জন্য আমিও বসে নেই মি অরিদ চৌধুরী। আপনার মতো বিয়াদবকে তো করার প্রশ্ন ওই আসে না। ওদের ঝগড়া দেখে শিখা চৌধুরী চুপ করিয়ে বলে, চুপ হতোরা। পরে যা ইচ্ছে করিস, আগে বিয়েটা হতে দে। মীরা, তোমার বাবাকে আমি রাজি করাব। আর উনি কখনো আমার কথায় অমত করবে না। মীরা, কিন্তু হঠাৎ বিয়ের কথা কেন বলছেন আন্টি? একজন মহিলা হুট করে বলে, সারারাত যে নোংরামি করেছ সেটাকে শুদ্ধ করার জন্য। মীরা অবাকের চরম পর্যায়ে যায়। নোংরামি করেছে মানে কি বলতে চাইছে এই মহিলা? মীরার চোখে পানি চলে আসে। ইয়ানার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলে, এই মহিলা কিসব বলছে ইয়ানা? নোংরামি মানে? কে নোংরামি করেছে? ইয়ানা শান্ত করতে যাবে এমন সময় আরেকজন মহিলা বলে, কেন চৌধুরী বাড়ির ছেলের সাথে রাত কাটাওনি? নির্লজ্জ বেহায়া মেয়ে। বড়লোক ছেলে দেখেছ আর নিজেকে ধরে রাখতে পারোনি, তাই না? ইয়ানা সবার উদ্দেশ্যে রাগে ধমক দিয়ে বলে, চুপ করুন আপনারা। আমাকে অশব্দ হতে বাধ্য করবেন না। আপনাদের কথা তো মেনে নেওয়া হয়েছে। সেই হিসেবে আপনারা বলেছেন এইসব বাহিরে পাচার করবেন না। যে ছবি তুলেছেন সেসব মিডিয়াকে দিবেন না। সব মেনে নেওয়া হয়েছে, এরপর ও মিথ্যেটাকে কেন্দ্র করে কুটু কথা কেন বলে যাচ্ছেন? আপনারা আপনাদের কথা রাখুন আর আমরা আপনাদের। এইসব কথায় মীরার হেঁচকি উঠে যায়। ইয়ানা সান্ত্বনা দিয়ে বলে, ভাইয়া খারাপ ছেলে নয় মীরা। কথা দিচ্ছে তোর কোনো কষ্ট হবে না। মীরা নিশ্চুপ হয়ে যায়। তার মাথা ফাঁকা হয়ে যায়। এইসব কথা ওকে ভিতর থেকে নাড়িয়ে তুলছে। যে অপবাদের জন্য সে জনির থেকে বাঁচতে বিদেশ থাকতে হয়েছে, পুনরায় সেই অপবাদ তার দিকে ঘুরে এসেছে। তাও আবার এক নোংরা মিথ্যে অপবাদ। শান্ত হয়ে পড়ে মীরা। কথা বলার অবস্থা হারিয়ে ফেলে বা ক্রুদ্ধ হয়ে যায়। এক প্রকার বাধ্য করে অরিদ আর মীরাকে একসাথে বসানো হয়। রায়ান ততক্ষণে কাজী নিয়ে পৌঁছে যায়। কাজী বিয়ে পড়ানো শুরু করে। মীরাকে কবুল বলতে মীরা নিশ্চুপ হয়ে যায়। অরিদ দাঁত কটমট করে হিসিয়ে বলে, এখন ও সময় আছে, বিয়ে থেকে উঠে দাঁড়াও। আমাকে বিয়ে করলে জীবন বরবাদ করে দিব। না করে দাও, মীরা সুখে থাকবে। না হলে অরিদ চৌধুরীর অপমান সহ্য করতে হবে প্রতি মুহূর্তে। অরিদের কথায় মীরা নিজের গানে ফিরে আসে। কিন্তু অরিদের কথা তার একদম ভালো লাগেনি। তাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? মীরা বাঁকা হাসি দিয়ে বলে, আর আমি বুঝাব মীরা কি জিনিস। আপনার কারণে আমার চরিত্রে আঙ্গুল উঠেছে। আপনি যদি কিছু না করতেন এমন নোংরা পরিস্থিতিতে পড়তে হতো না। আমাকে সহ্য করার ক্ষমতা গড়ে তুলুন মি অরিদ চৌধুরী। সিমি অরিদ আর মীরার দিকে তাকিয়ে বলে, এই জিসান। মীরা আর অরিদ কবুল না বলে কি বিড়বিড় করছে রে? জিসান কয়টা বাচ্চা পয়দা করবে সেটা ভাবছে। সিমি কটমট চোখে তাকায়। জিসান ঠোঁট উল্টে বলে, আমাকে জিজ্ঞাসা করছিস আমি কিভাবে জানব? তুই যেখানে আমিও সেখানে। সিমি, আমি ভাবছি পরিণতি কি হবে দুইটার দিকে তাকিয়ে দেখ কেমন রেগে ফেটে যাচ্ছে। আর অরিদকে তো ভালোভাবেই চিনিস, কখনো মেনে নিবে না। কাজী মা কবুল বলো দ্রুত। মীরা এতক্ষণ সাহস দেখালেও ভয়ে জমে যায়। অজানা ভবিষ্যতের দিকে এইভাবে পা দেওয়াটা কি উচিত হচ্ছে? বাবা, আমাকে ভুল বুঝ না প্লিজ। তোমার অসম্মান হবে এমন জিনিস তোমার মেয়ে কখনো করেনি। মীরা সবার চোখের ইশারা আর আশ্বাস পেয়ে কবুল বলে দেয়। অরিদকে কবুল বলতে বললে অরিদ রাগান্বিত চোখে মীরার দিকে তাকিয়ে 3 কবুল বলে দেয়। এরপর একটা স্বাক্ষর করে এক মুহূর্ত না দাঁড়িয়ে লিভিং রুমে ছেড়ে বাহিরে চলে যায়। জিসান আর সিমি একে অপরের দিকে তাকিয়ে গম্ভীর নিঃশ্বাস ছাড়ে। তারা জানে অরিদ এখন কোথায় যাবে। শিখা চৌধুরীকে আশ্বাস দিয়ে অরিদের উদ্দেশ্যে এরা দুইজনও বেরিয়ে যায়। মীরা অনবরত চোখের পানি ফেলছে। মহিলারা ও হাসি মুখে বেরিয়ে যায়। পার্টি থেকে বাড়িটা এক আতঙ্কে রূপ নিয়েছিল। শিখা চৌধুরী মীরাকে নিজের বুকে স্থান দেয়। মীরা হাউমাউ করে কেঁদে উঠে। সবার চোখে পানি চিকচিক করছে।
পরিস্থিতি কোথায় থেকে কোথায় দাঁড়িয়েছে। তবে ব্যাপারটা যে মিডিয়া পর্যন্ত যায়নি এই নিয়ে শুক্রিয়া। হুট করে রুয়ানার ফোনে মিসড কল আসে। রুয়ানা চোখের পানি মুছে স্ক্রিনে তাকিয়ে দেখে আব্বু শেইভ করা। রুয়ানা ফোন রিসিভ করে হ্যালো বলতেই সেলিনা হোসের কান্নারত কথা শুনে চিৎকার করে বলে, কি হো? কখন আম্মু? আমি এখন ওই আসছি। ইয়ানা রুয়ানাকে অধৈর্য হতে দেখে বলে, কি হয়েছে রুই? এমন করছিস কেন? আম্মুর কি হয়েছে? রুয়ানা, আম্মু নয় আব্বুর আবার হার্টের ব্যথা উঠেছে আপু। তোমাকে আর আমাকে ডাকছে। ইয়ানা বরফের মতো জমে যায়। আজ এমন কি হয়েছে? সব বিপদ একসাথে কেন হানা দিচ্ছে? ইউভি, চিন্তা করো না, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। গুরুতর কিছু নয় তো? রুয়ানা, না ভাইয়া তেমন না। এমন ব্যথা আব্বুর প্রায় উঠে। আপুর বিয়ের পর এই আজ উঠল। এতদিন কোনো ব্যথা উঠেনি। আব্বু অসুস্থ হলে আমাকে আর আপুকে কাছে না পেলে অস্থির হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যায়। ইউবি, ওকে ঠিক আছে, চলো আমার সাথে। শিখা চৌধুরী, আমিও যাচ্ছি। ইয়ানা, না আম্মু তুমি এদিকে সামলাও। এখানে তোমার প্রয়োজন আম্মু। আব্বুর এমন আগে মাঝে মাঝে হতো। টেনশন করো না। ইয়ানা আর কিছু না বলে ইউবির সাথে বেরিয়ে যায়। অগ্নি অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে এমন সময় আরিফ ড্রাইভিং সিটে বসে বলে, ভাই ভাবি ফোন দিয়েছে অনেকবার। আপনার এই সিমে। অগ্নি ভ্রু কিঞ্চিত কুঁচকে যায়। কপালের ভাঁজ আরও প্রখয়। 2 দিনে একবার ও তার ইয়ানার সাথে হয়নি। আজ সকালে সে অফিসে এসেছে। রাত পর্যন্ত মাফিয়া প্যালেসে ছিল। আর সেখানে সে সব নেটওয়ার্ক অফ করে যায়। অগ্নি আরিফের থেকে মোবাইলটা নিয়ে ইয়ানার নাম্বারে ফোন দেয়। কিন্তু প্রতিবার বন্ধ দেখাচ্ছে। অগ্নি দাঁতে দাঁত পিষে মোবাইলটা ফিক্কা মেরে গাড়ির বাক্সে ছুঁড়ে ফেলে। বিয়াদ মেয়ে একটা। ফোন রিসিভ না করে মনটাকে আরও অশান্ত করে তুলেছে। অগ্নি গম্ভীর হয়ে বলে, বাড়িতে নয়, সোজা প্রাইভেট জেটের কাছে চল। আরিফ অবাক হয়ে বলে, ভাই এখন জেটের কাছে গিয়ে কি করব? অগ্নি, বাংলাদেশ যাব। একজনকে থাপ্পড় দেওয়ার জন্য হাত প্রচুর নিষ্পিস করছে। আরিফ থাপ্পড়ের কথা শুনে থমথমে খায়। কাউকে থাপ্পড় দেওয়ার জন্য এখন কানাডা থেকে বাংলাদেশ যাবে। আরিফ, ভাই আজ 2টা মিটিং আছে। আর এই মিটিং অনেক বড় কন্ট্রাক্ট ডিল করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ মিটিং। অগ্নির গম্ভীর শব্দ, ক্যান্সেল। সোজা প্রাইভেট জেটের কাছে চল। আরেকটা কথা বললে গাড়ির নিচে চাপা দিয়ে মারব ইডিয়েট। চলবে।